এই পেতনি, তোকে আমি এখানে আটকে রাখবো। তুই এখান থেকে আর কোনোদিন বের হতে পারবি না। তোকে অনেকবার বলেছিলাম আমার কথা শুনতে, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তাই তোকে এখানেই বন্দি থাকতে হবে। আমাকে শেষবারের মতো ছেড়ে দে। তাও যদি না হয় তবে আমার চোখ দুটো খুলে দে। আমি তোকে একবার দেখবো, কারণ আমি কোনো না কোনো দিন ঠিক এখান থেকে বের হব আর তোর ঘাড় মটকাবো। সেই সুযোগ তুই পাবি না। তোর এই চোখ বাঁধা অবস্থায় তোকে এই কোটায় আটকে রাখবো। এই নে, আজীবন এই মাঠে কোটায় বন্দি থাক। কেউ তোকে এখান থেকে মুক্ত করবে না। আমি যখনই কোটা থেকে ছাড়া পাবো, সাথে সাথে তোর ঘাড় মটকে দেব। তুই আমার হাত থেকে বাঁচবি না কবিরাজ, মনে রাখিস। কদমতলা গ্রামের নদীর তীরে বিলুদের বাড়ি। বিলুর বাবা নদীতে মাছ ধরে সংসার চালায়। বিলু তার ভাই বলাই আর বোন নিতুর সাথে একসাথে পাঠশালায় যায়, খেলা করে। ভাই, কাল থেকে কিন্তু পাঠশালা বন্ধ। গ্রীষ্মের ছুটির জন্য বেশ কটা দিন আনন্দে করে কাটানো যাবে। কি মজাটাই না হবে বলো। স্কুল থাকবে না, আমরা সারাদিন ঘুরে বেড়াবো, আম কাঁঠাল খাবো। এবার কিন্তু আমরা নৌকা দিয়ে ঘুরতে বেরোবো ভাই। সেবার যা মজা হয়েছিল, এবারও কিন্তু আমরা অনেক মজা করব। তখন কিন্তু কেউ না করতে পারবি না। তা তো হয়েছিলই, কিন্তু আমি ভাবছি সবকিছুর পাশাপাশি এবার বাড়ির কাজে সাহায্য করব আমরা। উত্তরের জমিটায় কিছু ধান লাগাতে পারলে বেশ কিছু মাস নিশ্চিন্তে কাটানো যেত। বাবারও কষ্ট কম হতো। খালি এভাবে ঘুরে ফিরে সময় কাটানো যাবে না। বাবা মা আমাদের নিয়ে অনেক চিন্তা করে, তাদের নিয়েও তো আমাদের একটু ভাবতে হবে, তাই না? তা ভালো বলেছো ভাই। আমরা সবাই মিলে তবে একসাথে কাজটা করব। কাজ করে তারপর ঘুরে বেড়াবো। তাহলে মা আর বাবা আমাদের বকবে না। নৌকা নিয়ে ঘুরতে গেলে তো মা খুব বকাবকি করে, কিন্তু আমরা যদি সংসারের জন্য কাজ করে তারপর করি, তাহলে মা আর বকবে না। আমাদেরও কাজ হবে, আবার মজাও করা হবে, তাই না বলো? একদম ঠিক কথা। বেশ, তাই হবে। আমরা তিনজনে কিন্তু তাহলে ভালো করে কাজ করব। কেউ কোনো কাজে ফাঁকি দেব না। তিনজন মিলে তাড়াতাড়ি কাজ করে ঘুরতে বের হব, খেলা করব। তিনজনে মিলে কি পরামর্শ চলছে? আবার কোন দুষ্ট বুদ্ধি করছিস তোরা? তোদের এক জায়গায় কথা বলতে দেখলে আমার বুকটাকে কেঁপে ওঠে। এই বুঝি কি করে বসলি? কটা বাজে সেদিকে খেয়াল আছে? পাঠশালায় যেতে হবে না তোদের? আজ তো যেতেই হবে। কাল থেকে তো পাঠশালা ছুটি। বন্ধুদের সাথে কতদিন দেখা হবে না। আজ না গেলে হবে নাকি? আজ গিয়ে বেশ মজা করে আসবো। আবার সে কবে দেখা হবে? সে কি? কিসের ছুটি আবার? বলে গেলে মা, গ্রীষ্মের ছুটি। তুমি দেখছি আজকাল সব ভুলে যাচ্ছ। ও তাই তো, আমি একেবারে ভুলে গিয়েছিলাম। বয়স হয়ে যাচ্ছে, এখন কি আর অত কিছু মনে রাখতে পারি? তার উপর সংসারের আবার এত চিন্তা মাথায় নিয়ে ঘুরতে হয়। তিন ভাই বোন মিলে তাহলে কিছুদিন মামা বাড়ি থেকে ঘুরে আসিস। কতদিন হয়ে গেছে যাস না তোরা। না মা, আমরা অন্য কিছু করব ভেবেছি। তুমি এখন আমাদের খেতে দাও দেখি, দেরি হয়ে যাচ্ছে। আমরা মামা বাড়ি যাচ্ছি না, আর এখন আমরা গেলেও তুমি তো যাবে না। তাই আমাদের অন্য পরিকল্পনা করা হয়ে গেছে। হ্যাঁ, তাই দিচ্ছি, খেতে আয় সবাই। তোদের যে কি পরিকল্পনা তা আল্লাহ ভালো জানেন। তা যাই করিস একটু ভেবে চিন্তে করিস, উল্টোপাল্টা কিছু করিস না। বললাম ঘুরে আয়, কিন্তু তোরা যখন বলছিস যাবি না, তাহলে তো আর আমার কিছু বলার নেই। কারণ আমি জানি তোদের আমি জোর করে ওখানে পাঠাতে পারবো না। কিরে বিলু, আজ এখনো পাঠশালা যাসনি তোরা? এখানে বসে গল্প করছিস যে? এই তো এখন খেয়ে যাব বাবা। তোমার মাছগুলো বিক্রি হয়ে গেছে? না, বিকেলে বাজারে নিয়ে বসবো। এর ভিতর দেখি যদি আরো কিছু মাছ পাওয়া যায়। টাকা পয়সা কিছুই তো হাতে নেই আর। দেখি একদিন একটু বেশি করে মাছ বেচা যায় কিনা। ভাই, আজ আকাশ দেখেছো? মনে হচ্ছে এখনই জ্বর হবে। আজ চলো সবাই আম কুড়োতে যাই। জ্বরের সময় আম কুড়োতে কি যে ভালো লাগে আমার। চলো না যাই। হ্যাঁ যাবো, তবে উত্তরের জমিটার কথা বলিস না। বৃষ্টি হলে ওখানে লাঙ্গল দেওয়া শুরু করতে হবে। কি বলেছিলাম মনে আছে তো নাকি? না হলে পরে আর লাঙ্গল দিতে পারবো না, আর ফসলও ভালো হবে না। সেটা পরে দেখা যাবে। আগে আমগুলো কুড়িয়ে নিয়ে তো আসি, না হলে অন্যরা নিয়ে চলে যাবে। তখন আমার খুব মন খারাপ লাগবে ভাই। চলো না ভাই।
বলিস? আগে ঝড়টা তো আসতে দে, তারপর না যাবো আম কুড়োতে। আমার তো আগের দিকে মনে হচ্ছে ঝড় নাও হতে পারে। তাদের কথা শেষ না হতে চারিদিক অন্ধকার হয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। ছোট বড় সব গাছ হাওয়ায় দুলতে শুরু করে। দেখো ভাই, ঝড় শুরু হয়ে গেছে, চলো আম কুড়োতে যাই। এই ঝড়ের মধ্যে যদি বের হয়েছো, একটা মারও কিন্তু মাটিতে পড়বে না, এই আমি বলে দিলাম। মা, এমন করছো কেন? শব্দ শুনে বুঝতে পারছো না কত আম পড়ছে? আমরা এখন না গেলে অন্য সবাই এসে সব আম কুড়িয়ে নিয়ে যাবে। আমরা একটা আমও কুড়োতে পারবো না। ঝড়ের মধ্যে যাওয়া চলবে না, এই আমার শেষ কথা। ঝড় থামার পর গিয়ে আম পেড়ে পাবে, না হলে নেই। এই ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে মরতে হবে না। তারা মন খারাপ করে বসে থাকে। বেশ কিছু সময় পর ঝড় থেমে যায়। মা, ঝড় এখন থেমে গেছে, আমরা এবার আম কুড়োতে যাচ্ছি। চলো তোমরা, আর একটু দেরি করলে কোনো আম পাবো না আমরা। আরে বাহ, কত আম পড়ে আছে! এর মানে এত ঝড়ের মধ্যে কেউ আসেনি আম কুড়োতে। কিন্তু তুই ওদিকটায় আমগুলো কুড়িয়ে নে, আমি এদিকটায় নিচ্ছি। একটু পরেই সবাই চলে আসবে, তখন আর আমরা পাবো না। বেশি তাড়াহুড়া করিস না তোরা, যেখানে সেখানে কাটা ছোট ডাল পড়ে আছে, পায়ে ফুটবে, সাবধান। বিলু, আমাদের তো ঘরটা ভেঙে পড়ে গেছে, এখন আমাদের কি হবে? ঝড়ের সময় তো কিছুই হলো না, অথচ এখন এভাবে পড়ে গেল। তুমি একটু শান্ত হও, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে ঝড়ের সময় কিছু হয়নি। তখন হলে তো আমাদের সবাইকে মরতে হতো। তখন মনে হয় খুঁটিগুলো নড়বড়ে হয়ে গিয়েছিল, কিন্তু পরে আর থাকতে না পেরে ভেঙে পড়েছে। কিন্তু না মা, সব ঠিক হয়ে যাবে। চল বলাই, আমরা বাবার সাথে কাজে লেগে পড়ি। কাজ শেষে আমাদের জমির কাজে লেগে পড়তে হবে। এই ঝড় বাদলের দিনে আজ আর কোথাও যেতে হবে না। আজ তোরা বাবার সাথে বাড়ির কাজটাই কর। রাতটা কাটাবি কোথায় সে খেয়াল কি আছে? ভাই, মা ঠিকই বলেছে, আজ বাড়ির কাজটাই করি। তা করবো, তোর সময় থাকলে তুই আর আমি জমিটার কাছেও যাব। সারাদিন তারা বাড়ির কাজ শেষ করে সবাই মিলে। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, কিন্তু বিলু তার কথা মতো বলাইকে নিয়ে রওনা দেয় জমির দিকে। ভাই, তোমার কি হয়েছে বলো তো? তুমি বলেছিলে জমির কাজ করবে, তাই বলে আজই আসতে হবে? এই সন্ধ্যের সময় আমি কিন্তু কাজ করতে পারবো না বলে দিলাম। দূর বোকা, এখন কাজ করবো তোকে কে বলেছে? এখন তো শুধু দেখতে এসেছি, জমিটা কি অবস্থায় আছে সেটা বোঝার জন্য। তাই বলো, এখন তো কাজ করার সময়ও নেই। কাল তবে ভোরে আমরা লাঙ্গল দিয়ে চলে আসবো। বলাই, লাঙ্গলটা ভালো করে ধর, জমির মাটি ভালো করে আলগা করে দিতে হবে কিন্তু। তুমি চিন্তা করো না ভাই, আমি ভালো করে ধরেছি। আগের বার বাবার সাথে করেছিলাম তো। বেশ, এই দাঁড়া তো, লাঙ্গলের মাথায় ওটা কি দেখা যায়? এটা তেমন কিছু না, একটা কৌটা। কেউ ফেলে দিয়ে গেছে হয়তো। জমিতে মাটির নিচে কৌটা আসবে কোথা থেকে? পুরোনো কৌটা, এটা নিয়ে তো ভেবো না তো, ফেলে দিচ্ছি আমি। না না, ফেলিস না, আমাকে দে, দেখি এর ভেতরে কি আছে। আমি অনেক শুনেছি মাটির নিচে পাত্রে থেকে নাকি অনেকে অনেক কিছু পায়, বিশেষ করে স্বর্ণ গয়না, টাকা পয়সা। যদি আমরাও কিছু পেয়ে যাই। দাঁড়াও, তবে আমিই খুলছি। না, আমাকে দে, আমি খুলি। ভাই, কৌটা থেকে ধোঁয়া বের হলো মনে হচ্ছে। ভেতরে তো আর কিছু দেখছি না রে বিলু, আর আমরা এতক্ষণ এত কিছু ভাবলাম বোকার মতো। কাজ শেষ করে দুই ভাই বাড়ি ফিরে যায়, কিন্তু বিকেল হতেই বিলুর প্রচন্ড জ্বর আসে। কিরে বলাই, সকালেও তো ছেলেটা ঠিক ছিল, দুই ভাই জমিতে কাজ করে আসলি, হঠাৎ বিলুর জ্বরটা কেন আসলো? আর এত জ্বর উঠলো, মনে হচ্ছে গায়ে যেন আগুন লেগে আছে। কিছুই তো বুঝতে পারছি না মা, সবকিছু তো ঠিকই ছিল। আমি কিছু রান্নার ব্যবস্থা করি, তোরা ভাইয়ের পাশেই থাক, কিছু লাগলে বলিস, ওর পাশ থেকে সরবি না কিন্তু। ছেলেটার আমার কি যে
যে হলো? এখানে কি বায়োস্কোপ হচ্ছে যে সবাই মিলে আমাকে ঘিরে ধরে বসে আছিস? আমার সামনে থেকে দূর হয়ে যা বলছি। এভাবে কেন কথা বলছো ভাই? আমরা তো তোমাকে সেবা করার জন্য এখানে বসে আছি। আমার কাউকে সেবা করতে হবে না, আমি একা থাকতে চাই। সবাই এখান থেকে যা। সবাই বিলুর ব্যবহারে অবাক হলেও ধরে নেয় অসুস্থতার জন্য এমন করছে। রাতে বলায় দেখতে পাই বিলু একা একা বাইরে পায়চারি করছে। ভাই, তুমি কি সুস্থ হয়ে গেছো? এত রাতে বাইরে একা একা কি করছো? ঘুমাবে না তুমি? কিছু না, তুই ঘরে যা। আমি এখন ঘুমাবো না। রাত বিরাতে কিসের ঘুম? রাতের বেলা কি ঘুমানোর কোনো সময় হলো? তুই যা ঘুমা, আমি দিনের বেলা ঘুমাবো। ভাই, তোমার কি খিদে পেয়েছে? আমি এখন খেতেই যাচ্ছি। তুই এত প্রশ্ন করিস না তো, যাবো কিন্তু ঘাড় মটকে। প্রশ্ন করা বন্ধ হয়ে যাবে একেবারে। কিসব বলছো ভাই? রাতের ওষুধটা খেয়েছো তো? ওসব ওষুধ আমার লাগে না, তুই যা তো এখান থেকে। বাড়ি থেকে বের হয়ে গেল বিলু। সকালে বাড়ি ফেরার পর ভাই বোনেরা তাকে নদীতে নিয়ে গেল নৌকায় ঘুরতে। ভাই, তোমার তো এখন তেমন জ্বর নেই। তুমি একদম চুপ হয়ে আছো যে? তুমি তো নৌকায় ঘুরতে ভালোবাসো। আজ একদম চুপ হয়ে আছো বলে ভালো লাগছে না। ভাই, চলো আজ আমরা মাছ ধরি, বেশ মজা হবে। তোরা ধর, আমি পারবো না। ভাই, মাছগুলো কোথায় যাচ্ছে দেখেছো? আমি বুঝতে পারছি নি তো, কিন্তু কিছু বলা যাবে না এখন। কাল বিকেল থেকেই প্রায় বদলে গেছে। এ কি ভাই, তুমি এই কাঁচা মাছগুলো খেয়ে ফেলছো কেন? বেশি কথা বলবি না, আমার ইচ্ছে করছে তাই খাচ্ছি। বেশি কথা বললে ঘাড় মটকে নদীতে ফেলে দেবো। কিছু বলিস না রে তো, এই আমাদের ভাই নয়। যা করার বাড়ি ফিরে করতে হবে। তোরা আরো মাছ ধর, কথা বাড়াস না, না হলে তোদেরকে মাছ বানিয়ে খেয়ে ফেলবো কিন্তু। বিলুর এই ব্যবহারে তারা ভয় পেয়ে যায়, তাই তাড়াতাড়ি নৌকা নিয়ে তারা বাড়ি ফিরে। তাদের মাকে জানানোর পর মা বিশ্বাস করতে পারে না। তারপর দেখে বিলুর বাবার ধরে আনা কাঁচা মাছগুলো বিলু খাচ্ছে। এ কি বিলু, কি করছিস এগুলো? কাঁচা মাছগুলো কেন খাচ্ছিস? বাধা দিও না তো, কতদিন কাঁচা মাছ খাইনি। আমি তো কাঁচা মাছই খেতে ভালোবাসি। বিলুর মা, তুমি এখন ওকে কিছু বলো না। আমি দেখছি কি করা যায়। কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসি, আর দেরি করা যাবে না। কোথায় যাবে? কেউ আসবে না, কেউ আমার কিছু করতে পারবে না। অনেকদিন বন্দি থেকেছি, আর না, কোথাও গিয়ে লাভ নেই বলে দিলাম। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। বেশি কিছু হওয়ার আগে একটা ব্যবস্থা করতে হবে। বিকেলে তলপুকুর গ্রাম থেকে একজন কবিরাজ ডেকে আনা হয়। সে বাড়িতে ঢুকেই বলে ওঠে, ভাই সাহেব, আমি বাড়িতে ঢুকতেই বুঝতে পারছি খোকার ওপর একটা শক্তিশালী পেটনি ভর করেছে। এই পেটনি তাড়ানো এত সহজ নয়। আসার সময় আপনাকে যে জিনিসগুলোর কথা বললাম, আপনি তাড়াতাড়ি সেই জিনিসগুলোর ব্যবস্থা করুন। আপনি বসুন, আমি এখনই ব্যবস্থা করছি। এই নিন শুকনা মরিচ, সরিষার কাঁচা হলুদ। এই বাড়িতে কেন এসেছিস? নিজের ভালো চাইলে এখনই ফিরে যা, না হলে জীবন নিয়ে ফিরতে পারবি না বলে দিচ্ছি। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আগে তোর ব্যবস্থা তো করি। খুব শক্তিশালী ভাবছিস নিজেকে, তাই না? দেখ এবার কেমন মজা লাগে। থেমে যা বলছি, ভালো হচ্ছে না কিন্তু। তোকে কিছুতেই ছাড়বো না, আমি বলে দিলাম। থাম তুই, থাম, এসব বন্ধ কর। আমার কষ্ট হচ্ছে। এই ছেলেকে বাঁচাতে চাইলে বন্ধ করে এসব এখনই। তাহলে বল, কেন ওকে ধরেছিস? ও আমাকে কোটায় আটকে রেখেছিল, সেদিন আমাকে বের করেছে, তাই প্রতিশোধ নিতে ওকে ধরেছি। অনেকদিন আগে যখন ও আমাকে বন্দি করেছিল, তখনই বলেছিলাম বের হতে বলে ছাড়বো না ওকে আমি। ও তোকে কখনোই আটকে রাখেনি। ও হয়তো না জেনেই কোটার মুখ খুলেছিল, আর তুই ভেবেছিস ওই তোকে বন্দি করেছে। ওই তো বুদ্ধি, ঠিক মতো মানুষকে চিনতেও পারিস না, আবার এসেছিস প্রতিশোধ নিতে। ও তোকে কি করে আটকাতে পারবে? এটুকু বুদ্ধি কি তোর নেই? তুই এখন ওকে ছেড়ে দে, না হলে তোকে আবার বন্দি করব।
ছাড়বো না কিছুতেই। তুই কিছু করতে পারবি না আমার। তবে রে, তারা দেখাচ্ছি মজা। এমন জাগালো গন্ধ এবার বের করব, বুঝবি মজা। দাঁড়া দাঁড়া, আমি চলে যাচ্ছি, আর আমাকে বন্দি করিস না। তবে কদম গাছের ডালটা ভেঙে রেখে যা। হ্যাঁ, তাই করছি, তুই এসব বন্ধ কর। আর এদিকে কখনো আসবি না, মনে থাকে যেন। সেবারের মতো বীরু সুস্থ হয়ে গিয়েছিল, তবে তাকে আর জমিতে কাজ করতে যেতে দেওয়া হয়নি।